ব্রেন বাজের পেজে আমি তোমাকে পেজের লিংকটা দিচ্ছি। আপাতত কি মিউট রাখবো নাকি অন থাকবে? অন থাকুক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা আমরা অলরেডি লাইভে। ওকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আমার ভয়েস শুনতে পাচ্ছেন। সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা আজকের এই সেটআপে? হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে। তো আসলে আজকে মূলত যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমরা একটু আমাদের গেস্টকে নিয়ে আসি। ওকে, তোমাদের যারা হচ্ছে আমাদের মেরিন একাডেমি ভর্তি প্রস্তুতি 61তম ব্যাচের জন্য যারা ভর্তি হয়েছিল, তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজকে। সো আজকে আমাদের সাথে আছে হচ্ছে হলো আহ, আমি আর তার পরিচয় না দিই, সেই আজকে মূলত সবকিছু তোমাদেরকে বলবে। এবং মেরিন ক্যাডেটে আসলে কেন আসা হয়, বা হচ্ছে হলো মেরিনের কেন হবা, এ টু জেড তোমাদের মনের অনেক প্রশ্ন থাকে। তো আমাদেরই স্টুডেন্ট নূর আছে এখানে, অলরেডি সে তার কোর্স কমপ্লিট করেছে একাডেমিতে। সো সে তার অভিজ্ঞতা এবং সে কিভাবে অ্যাডমিশন সময়টা বা অ্যাডমিশন জার্নিটা পার করেছিল, সবকিছু বিষয়াদি নিয়েই আজকে কথা বলবে। সো তোমরা, আমার ক্যামেরা সেটআপের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে আমি অনেকক্ষণ চেষ্টা করছিলাম সরাসরি লাইভে যাওয়ার, বাট এটা পসিবল হচ্ছিল না, দ্যাটস ওয়াই স্ট্রিমিয়ার দিয়ে লাইভে আসা। তো আসলে আজকে তোমাদের হচ্ছে হলো 61তম মেরিন একাডেমি প্রস্তুতিমূলক অনলাইন কোর্স নোংরের ওরিয়েন্টেশন লাইভে তোমরা আছো। তো সবাই যারা আছো তারা সবাই একটু ভাইয়াকে একটু জানাবা যে ভাইয়ার ভয়েস, বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে আমরা হচ্ছে হলো আমাদের গেস্ট যিনি আছেন তার কাছে আমরা চলে যাব ইনশাল্লাহ, এবং তাকে আমরা বড় নবাব বলি। সো যেহেতু আমাদের নবাব আমাদের সাথে আছে, সেহেতু তোমরা তার কাছ থেকে সবকিছু শুনতে পারবা। এবং লাস্টে আমরা আমাদের কোর্সের হচ্ছে হলো রুটিনটা তোমাদের কাছে অলরেডি ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। এই মাসের আমাদের কোর্সে কতটুকু পড়ানো হবে এই মাসটাতে, সবকিছু আমরা এখানে ডিটেলস বলে দিয়েছি। একটা মাস বা প্রথম মাস তোমাদেরকে আমরা একটু ইজি রাখবো, দেন নেক্সট মান্থে হচ্ছে আমরা একদম পারফেক্টলি ভাবে আগানোর চেষ্টা করব। তো আমি আসলে প্রথমে হচ্ছে আমাদের যিনি গেস্ট আছে, আমি তার কাছে হচ্ছে হলো আসলে এই বিষয়গুলো নিয়ে জানতে চাই, এবং পুরো মেরিন লাইফটা সম্পর্কে আমরা জানতে চাই। নোট, তুমি কি লাইভে দেখছো? অনেকে কিন্তু কমেন্টসও করবে, তোমাকে অনেক প্রশ্ন করবে, যেহেতু তুমি অলরেডি 58 ব্যাচের, তোমার অলমোস্ট মানে অলরেডি তোমার একাডেমি লাইফটা শেষ করে আসছো তুমি। সো তোমার কাছ থেকে ওরা অনেক কিছুই জানতে চাবে, ঠিক আছে? এবং তোমার অ্যাডমিশন সময়টা কিরকম ছিল, এবং তুমি হচ্ছে হলো জাতীয় মেধায় প্রথম হয়েছিল 58তম মেরিন একাডেমিতে, মেরিন ভর্তি পরীক্ষায়। তো প্রথম হওয়ার পেছনের গল্পগুলা, এবং হচ্ছে হলো কিভাবে পড়াশোনা করছিলা, এ টু জেড সব বিষয় নিয়ে আজকে আমি চাই যে আমাদের ব্যাচ এবং অনলাইন ব্যাচে বা হোয়াট এভার যারা আছে, যেহেতু এটা একটা পাবলিক লাইভ নিচ্ছি আমরা, অনেকেই অনেক প্রশ্ন করবে এই বিষয়টা নিয়ে। এবং আরেকটা জিনিস আমি তোমার কাছে জানতে চাইবো, মেরিনে আমরা জানি যে হচ্ছে হলো চট্টগ্রাম মেরিন একাডেমিতে তুমি ছিলা, সেই জায়গাটাতে মেয়েরা হচ্ছে হলো মেরিনের জন্য পড়াশোনা করতে পারে। মেয়েদের কথা যদি আমরা বলি, তো মেরিনদেরও মানে মেয়েদেরও আসলে নারী শিক্ষার্থীর জন্য আসলে কেমন অপরচুনিটি রয়েছে, এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে আসলে এগিয়ে যাচ্ছে, সব বিষয় নিয়ে তুমি একটু ক্লিয়ার করো। এটাই আর কি। এখন যারা আছো তারা সবাই একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো, কারণ যে আজকে তোমাদের সাথে আছে একে তোমরা সরাসরি খুবই কম পাবা। তো তাকে আজকে আমরা অনলাইনে নিয়ে আসছি। এটা আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য একটা প্রাইডের বিষয় যে সে আজকে ওরিয়েন্টেশনে আসছে, এবং তাকে তোমরা যেভাবে
ক্লিয়ারিফিকেশন বা যেভাবে প্রশ্ন করার তোমরা প্রশ্ন করে নাও এবং ভাইয়ার কাছ থেকে সবকিছু জেনে নাও যে আলটিমেটলি তোমরা কিভাবে সাকসেস হতে পারবা এই মেরিন সম্পর্কে, এবং মেরিন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ভাইয়াকে সরাসরি করবা। সনুর, তুমি তোমার পরিচয় দিয়ে শুরু করে দাও। হ্যাঁ ভাইয়া। ধন্যবাদ শিহাব ভাইয়া, আপনার এত সাবলীল এবং সুন্দর একটি ইন্ট্রোডাকশনের জন্য। তো আমি নূর সামাওয়াতি আরদি, এক্স ক্যাডেট, বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, 58 ব্যাচ, ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং। সাউন্ডে প্রবলেম করতেছে মনে হচ্ছে নূর। হ্যাঁ, একটু প্রবলেম হয়েছে, ওয়েট, একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, তোমাদের নূর ভাইয়ের হচ্ছে হলো আহ, আহ, সব দিক নিয়েই স্বপন সব দিক নিয়ে কথা হবে। তোমাদের নূর ভাইয়ের হচ্ছে হলো একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সো সে আবার লাইভে জয়েন দিলেই আমি আবার লাইভে তাকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। অলরেডি সে অ্যাড হয়ে গেছে, আমরা তাকে নিয়ে আসি। দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, একটু প্রবলেম হয়েছিল। তো হ্যাঁ, তোমরা যারা মেরিন অ্যাসপারেন্টস আছো, আমি মনে করি প্রত্যেকটা প্রফেশনে বা প্রত্যেকটা, বলতে পারো যে তোমার ড্রিম হতে পারে মেডিকেল, তোমার ড্রিম হতে পারে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ওকে, হতেই পারে, বাট তোমার এই ড্রিমের পেছনে অবশ্যই একটা ড্রাইভিং ফোর্স ওয়ার্ক করবে। অবশ্যই এটা সবারই ওয়ার্ক করে, আমার ক্ষেত্রেও ওয়ার্ক করেছিল। তো আমি যদি পার্টিকুলারলি তুলে ধরতে চাই, আমাদের মধ্যে সবাই কি চায়? আর্লি এস্টাবলিশমেন্ট, এই জিনিসটা সবার মাথায় এবং সকলের কাছে একটি প্রাধান্যের বিষয় হিসেবে কাজ করে আমার যতটা মনে হয়। এখন মেরিন প্রফেশনকে যদি আমি উল্লেখ করতে চাই, আমি প্রথম পয়েন্ট হিসেবে বলতে চাইবো যে এটি হচ্ছে তোমার আর্লি এস্টাবলিশমেন্টের একটি চাবিকাঠি। এখন দেখো, আমি কম্পারিজন করতে পারি, দেখো যে তুমি মেডিকেলে ভর্তি হলে, অথবা তুমি বুয়েটে ভর্তি হলে, কুয়েটে ভর্তি হলে, রুয়েটে ভর্তি হলে, চুয়েটে ভর্তি হলে, যেটা তোমার ড্রিম, অর ইউ ক্যান গো ফর ইভেন আইএসএসবি, ইউ ক্যান গো। বাট আচ্ছা, আইএসএসবি এক সাইডে রাখলাম, তুমি যদি ধরো মেডিকেল, বুয়েট বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ো, তোমার ওখানে 4 বছর টাইম লাগবে অনার্সটা শেষ করতে, আর মেডিকেলে হলে তো 5 বছর। এরপরে তোমাকে ইন্টার্নশিপ দিতে হবে এবং লাস্টলি তোমার এস্টাবলিশ হতে, মানে সেলফ রিলায়েবল হতে অথবা ইনকাম করতে করতে তোমার দেখবে যে 7 বা 8 বছর পার হয়ে গিয়েছে। তো সেই দিক থেকে তুমি যদি অ্যাজ এ মেরিন অফিসার অথবা মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে যাও, তুমি মেরিন একাডেমিতে জয়েন করার 2 বছর পরেই নিজের পিসি ট্রেনিংটা কমপ্লিট করতে পারবে, এবং এরপরে তোমার থার্ড ইয়ারে তুমি অ্যাজ এন ইন্টার্ন ক্যাডেট, ইঞ্জিন ও ডেক ক্যাডেট, তুমি অনবোর্ডশিপ জয়েন করতে পারবে। তো তখন থেকেই তুমি সেলফ রিলায়েবল হয়ে যাবে, কারণ তখন থেকেই তুমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি পাওয়া শুরু করবে। তো এখানে তুমি চোখ বুঝে রিলাই করতে পারো যে যেখানে তোমার শিক্ষাবর্ষের থার্ড ইয়ার থেকে তুমি ইনকাম করা শুরু করছো, সেখানে আর্লি এস্টাবলিশমেন্টের এর চেয়ে ভালো সংজ্ঞা আমি হয়তো দিতে পারবো না। তুমি যদি আইএসএসবি তেও যাও, তোমার হচ্ছে 3 ইয়ার ট্রেনিং শেষ করবে। ট্রেনিং, যদি গ্রিন কার্ড বা ডিফেন্সে জয়েন করো আর কি, তুমি 3 ইয়ার ট্রেনিং শেষ করবে। সেখানে ধরো তুমি যে পরিমাণ ইনকামটা পাবে, তার বেশিরভাগই দেখবে তোমার ট্রেনিং এ খরচ হয়ে গিয়েছে। ওয়ারেস মেরিন একাডেমিতে যখন তুমি ভর্তি হবে, সরকারি মেরিন একাডেমি গুলোতে, তোমার 2 ইয়ার্স কস্ট হচ্ছে লেস দেন 1 লাখ। এর মধ্যে তোমার খাবার দাবার, পোশাক, ইউনিফর্ম সবকিছু এর মধ্যে পড়ে যায়।
আর এই 2 ইয়ার শেষ করার পরে তুমি থার্ড ইয়ার থেকেই তুমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি ইনকাম করা শুরু করে দিতে পারবে অনবোর্ড শিপ when you will join as an intern ইঞ্জিন ক্যাডেট অর ডেক ক্যাডেট, যেটাই হোক। তো মেরিন প্রফেশন নিয়ে আসলে বেশি বাড়িয়ে বলার কিছু নেই, এটা তোমাদের সবার সামনে একটি বলা যায় গোল্ডেন গুস হিসেবে, একটি স্বর্ণের হাঁস। তো তোমরা যারা বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করতে পছন্দ করো, যা যেটা সবারই এখন আমাদের সবারই একটা মানে সবারই এটা একটা ভালো লাগা যে আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াবো, মানে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব, ট্রাভেল ফ্রিক হব। তো এর জন্য মেরিন প্রফেশনটা আমি বলতে পারবো ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এখানে তুমি অনবোর্ড শিপ তোমার ডিউটিস পারফর্ম করার পর যখন শোল লিভ পাবে, ইউ ক্যান ভিজিট দ্য পোর্ট সিটিজ অফ ইউরোপ, ইউএসএ and many places. Okay, and you will also be certified for visiting many countries, কারণ তোমাদের পাসপোর্টের মধ্যে বিভিন্ন দেশের সিল পড়বে। তো এটা ভবিষ্যতে তোমার অনেক কাজে দিবে। তো মেরিন প্রফেশনটা আসলে ইনকামের দিক থেকে বলো, ঘোরার দিক থেকে বলো, ইট ইজ আই ক্যান সে নট ওয়ান অফ দ্য বেস্ট, ইট ইজ দ্য বেস্ট প্রফেশন। You can go for early establishment. So sea career is something that everyone craves for, but not everyone gets. And এখন হচ্ছে তুমি, আগে এই স্কোপটা ছিল না, এখন হচ্ছে তুমি 4 ইয়ারের একটা অনার্স ডিগ্রি পাচ্ছ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে, দ্যাট ইজ বিএসসি অনার্স ইন মেরিটাইম সায়েন্স অর বিএসসি অনার্স ইন মেরিন ইঞ্জিনিয়ারিং। So after completing your ship life, you can also apply for the land jobs. আর একটু রিসার্চ করলে তোমরা দেখতে পারবে যে শিপ লাইফ কমপ্লিট করার পরে যারা ল্যান্ড বেস জবে জয়েন করেছে মেরিনাররা, স্পেশালি মেরিনাররা দেখবে বিভিন্ন রেপুটেড কোম্পানির সিইও, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, ওনার, এরা হচ্ছে বেশিরভাগই তুমি দেখবে হু ইজ ইট ইজ এ মেরিনার। বিকজ কারণ তারা এই যে এত বড় বড় মার্চেন্ট ভেসেলস হ্যান্ডেল করে, একজন ক্যাপ্টেন, একজন চিফ ইঞ্জিনিয়ার, তাদের এই মানে তাদের এই ম্যানেজমেন্ট পাওয়ার, অর ইউ ক্যান অলসো গো ফর হায়ার স্টাডিজ ইন ইফ ইউ কাম টু দ্য মেরিন সেক্টর। বিকজ তুমি অনার্স ডিগ্রি কমপ্লিট করার পর তুমি যেহেতু অনবোর্ড শিপে বিভিন্ন দেশে বিদেশে ভ্রমণ করবে, so you will have the chance that you can get a higher master's or even PhD degree from a reputed university of any foreign countries. এটাও তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। এগুলো আমি বলছি তোমার শিপ ক্যারিয়ার বাদেও তোমার আদার্স কি কি ফ্যাসিলিটিস বা স্কোপ আছে ইফ ইউ জয়েন ইন মেরিন সেক্টর। ওকে, সো ফর আর্লি এস্টাবলিশমেন্ট বলো, তোমার লাইফটাকে একটা কি বলবো একটা পশ স্টাইলে আনা বলো, বা তোমার লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া বলো, যেটা বলে মানে যেটা সবারই ড্রিম, ডলার্স, সেটা পাওয়ার মানে মানে বেস্ট একটা অকুপেশন হচ্ছে এই মেরিন সেক্টর। তো এখন আমি আর কি মেরিন অ্যাডমিশন নিয়ে কথা বলি। আমার অ্যাডমিশন জার্নিটা আমি পার্সোনালি শেয়ার করছি যে আমি হচ্ছে আমি আগে মানে মেরিন নিয়ে অতটা ইন্টারেস্টেড ছিলাম না, as আমার ব্যাকগ্রাউন্ড ছিল ক্যাডেট কলেজ, আই ওয়াজ ইন্টারেস্টেড টু গো টু ডিফেন্স, বাট আফটার দ্যাট when I failed in ISSB, then I got this idea of marine sector when I last appeared at my preliminary exam of BUET. Okay, তো এই বুয়েটের প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পর আমি আর কি একটা লিফলেট পাই। লিফলেটে মেরিন রিলেটেড কোচিংস আর মেরিন ইঞ্জিনিয়ারিং এর যেসব হায়ার প্রসপেক্টস আছে সেগুলো সম্পর্কে মেনশন করা ছিল। তো এরপরে আমি একটু রিসার্চ শুরু করলাম যে হ্যাঁ দেখি তো মেরিন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কেমন হয়। তো রিসার্চ করে জানলাম ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর আর্লি এস্টাবলিশমেন্ট অর আদার ইউর গেটিং হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি। তো এই জিনিসটা আমাকে টানলো, যেহেতু আমি ফার্স্টে ডিফেন্সের জন্য যেতে যাচ্ছিলাম, উইচ ইজ অলসো গুড মিনস অফ গেটিং ইউরসেলফ এস্টাবলিশড আর্লি। তো মেইন সেক্টরে আমি এরকম
দিকগুলো খুঁজে পেয়ে আমি মেরিনে আসার জন্য অনেক ইন্টারেস্টেড হই। তো এরপর আর কি আমার একটা কথা হচ্ছে, মেরিন অ্যাডমিশন ইজ অলসো ওয়ান অফ দ্য অ্যাডমিশন টেস্ট, এবং অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য তোমার অবশ্যই ইউ হ্যাভ টু গো থ্রু আ চ্যানেল, ইউ হ্যাভ টু গো থ্রু আ প্রসিডিউর। কারণ তুমি যখন কারোর গাইডেন্সে থাকবে, কোনো টিচারের গাইডেন্সে আর কোনো কোচিং এর গাইডেন্সে থাকবে, তখন তুমি দেখবা যে মানে তুমি কনস্ট্যান্টলি মানে তোমার পড়াগুলো রিভিশন দেওয়া হচ্ছে, বা তুমি একটা পুশের উপরে আছো, তুমি একটা প্রেশারের উপরে আছো, যার ফলে মানে তুমি পড়ালেখাটাকে সিরিয়াসলি করবা, বা এটা তোমাকে মানে তোমার এটাও তোমার সেম ইকুইভ্যালেন্ট ইম্পর্টেন্স মনে হবে অ্যাজ লাইক অফ মেডিকেল অ্যান্ড বুয়েট অ্যাডমিশন টেস্ট, অ্যান্ড ইট ইজ। কারণ মেইন অ্যাডমিশন টেস্টের জন্য এখানে মেইন অ্যাডমিশন টেস্টে তোমার তিনটা ধাপ আছে। ওয়ান ইজ এমসিকিউ এক্সাম, দেয়ার আফটার দ্যাট ইট ইজ ইউর মেডিকেল এক্সাম অ্যান্ড ফিজিক্যাল টেস্ট, অ্যান্ড লাস্টলি ইট ইজ দ্য ভাইভা। সো তোমার এই প্রত্যেকটা স্টেপ পার করার জন্য অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্সের দরকার হবে। তো এর জন্য আর কি আহ, অবশ্যই ইউ নিড টু গো থ্রু আ চ্যানেল অর কোচিং সেন্টার, যেখানে তারা তোমাকে প্রপারলি গাইড করতে পারবে। এবং মেরিনের অ্যাডমিশন টেস্টে এমসিকিউ টেস্টের জন্য কিছু মানে প্রপার গাইডেন্স আছে। ইট ইজ নট লাইক দ্যাট অফ মেডিকেল অর নট লাইক দ্যাট অফ বুয়েট, ইট ইজ ইউ ক্যান সে মিক্সচার অফ বোথ, যেখানে তোমার ম্যাথও করতে হবে অ্যান্ড ইউ নিড টু হ্যাভ অলসো হ্যাভ দ্য বেসিক হোয়াট ক্যান আই সে দ্য নলেজ পার্ট সেন্স। ওকে, তো আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, আমি আর কি কোচিং করেছিলাম পার্টিকুলারলি ফর মেরিন। কারণ মেরিনের পার্টিকুলার আমি যেটা বললাম দুইটার মিক্সচার, তো মেরিনের পার্টিকুলার ফরম্যাটের জন্য তোমার ওরকম গাইডেন্স দরকার হবে। লাইক তোমার এমসিকিউ ম্যাথের এমসিকিউ গুলা কিরকম আসবে, বা ফিজিক্স এমসিকিউ গুলো কিরকম আসবে, জিকের জন্য কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে না। সো ইউ নিড আ গাইডেন্স। তো আমার অ্যাডমিশন লাইফে আর কি আমি এই মেরিনে অ্যাডমিশন টেস্ট দিয়ে অনেক সাফল্য পেয়েছি আর কি। আমি কনস্ট্যান্টলি কোচিং এর আহ, যে টেস্ট গুলো হয়েছে, কোনো ক্লাস আর কি আলহামদুলিল্লাহ মিস দেই নেই, মানে রেগুলার ক্লাস করেছি। ক্লাসে স্যাররা যে টপিক পড়িয়েছে ওগুলো রেগুলার মানে আমার মাইন্ডে রেখেছি, রিভিশন করেছি, এন্ড আলটিমেটলি এক্সামে ভালো করেছি। তো কোচিং এ যে এক্সাম গুলো হবে এগুলো ভালো মতো দিতে হবে, কারণ এই এক্সাম গুলো আর কি তোমাকে স্টেপ বাই স্টেপ যাচাই করে যে তুমি আর কি মানে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবং মেইনলি এই জিনিসের জন্য তুমি নিজে কোনো গাইড বা অন্য কিছু করে তুমি নিজেকে জাজ করতে পারবে না তোমার ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে, যতটা না তুমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে নিজেকে জাজ করতে পারবে যে হ্যাঁ আমার কোচিং সেন্টারে উইকলি এক্সাম হচ্ছে, আমি উইকলি এক্সামে নিজেকে জাজ করতে পারছি আমার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো সো আই উইল সাজেস্ট ডুইং আ কোচিং ইজ very better, very much, not also just better, it is the best idea if you want to get yourself admitted into marine academies. Okay, তো তোমার মেইন অবস্টিকেলটা হচ্ছে এটাই, অ্যাডমিশন টেস্ট। তুমি যদি মেরিনের অ্যাডমিশন টেস্টটা ক্র্যাক করতে পারো, দেন ইউ হ্যাভ আ গোল্ডেন ফিউচার ইন ফ্রন্ট অফ ইউ। ওকে, তো তোমাদের সবার জন্য আমার একটাই কথা থাকবে, সাজেশন থাকবে, যাতে তোমরা যারা মেরিন অ্যাসপায়ারেন্টস আছো তোমরা নিজেদেরকে একটা প্রপার গাইডেন্স লাইনে নিয়ে আসো, একটা চ্যানেলে নিয়ে আসো, যার মাধ্যমে তোমরা আর কি নিজেদেরকে মেইন অফিসার হিসেবে অর ভ্যালুয়েবল মেইন ইঞ্জিনিয়ার হিসেবে এস্টাবলিশ করতে পারো। কারণ আমি নিজে এক্সাম্পল, আমি মেইনলি আমার বুয়েট প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পরে এরপর আই জাস্ট ডিভোটেড মাইসেলফ টু মেরিন লাইন। ওকে, মানে আমার এরপর থেকে এম হয়ে গিয়েছিল না আমাকে মেরিনে চান্স পেতে হবেই। যখন আমি বুয়েটে প্রি দেওয়ার পরে একটা লিফলেট পাই যেখানে মানে মেরিন প্রফেশন সম্পর্কে এবং পার্টিকুলারলি একটা কোচিং সম্পর্কে উল্লেখ ছিল, আমি ওই লিফলেট পাওয়ার পরে আমার অনেক ইন্টারেস্ট জাগে, এবং আল্লাহর রহমতে আই ক্যান সে আই হ্যাভ মেড দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ বাই জয়নিং দিস মেরিন সেক্টর। তো এটাই থাকবে তোমাদের জন্য একটি আহ, মানে তোমাদের জন্য একটি আমার অ্যাডভাইস থাকবে যে তোমরা মেরিন অ্যাডমিশনের জন্য অবশ্যই একটা প্রপার চ্যানেলে আসো, একটা গাইডলাইনে আসো, get yourself admitted into a coaching center so that you can see your improvement. Okay, and
you can crack your main admission test. Thank you. ওকে, নূরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে মানে কথাগুলো শুনছিলাম তো। তোমরা যারা লাইভে আছো এখন অনেকে আছো, তো আমি এই জায়গাটাতে একটা জিনিস আসলে ওর সাথেও একমত যে অ্যাডমিশন টেস্টে সবাই আসলে পড়াশোনা করে, কেউই কম কেউই বেশি করে, সবাই পড়াশোনা করে, বাট সাকসেসফুল হয় আলটিমেটলি ঠিক তারাই যারা হচ্ছে একটা প্রপার গাইডেন্সের মধ্যে থাকে। ঠিক আছে, একটা প্রপার গাইডেন্স যদি আলটিমেটলি আমাদের প্রতিটা স্টুডেন্ট বা শিক্ষার্থী যারাই আছে না কেন অ্যাডমিশনে, সেটা যে কোনো সেক্টরই হোক। আমি একটা জিনিস আহ, আহ, খেয়াল করছি, নূরকে একজন একটা কোশ্চেন করছে, আমি একটু কোশ্চেনটাতে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে নূর ভাইয়া, একাডেমিতে কয়েকজন বাদে সবারই নাকি এজেন্ট ধরে শিপে উঠতে হয়, এটা কি সত্যি? হ্যাঁ নূর। যে আবার কোশ্চেনটা বললে একটু ভালো হতো ভাইয়া। একাডেমিতে কয়েকজন বাদে সবাইরই নাকি, হুম। মানে বাকি সবারই নাকি এজেন্ট ধরে শিপে উঠতে হয়, এটা কি সত্যি কিনা? শাহরিয়ার আরফান কোশ্চেন করেছে তোমাকে। আসলে কোশ্চেনটা এখন আমি ঠিক মতো বুঝতে পারিনি, মানে একটু সাউন্ডটা আটকে আসছে তো। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে বলছি কি, কি ধরো ফরেন তোমার, কোম্পানিগুলোতে জয়েনের তোমাদের, ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বর্তমানে যেটা জি। হয় যে, ধরে নাও যে তোমরা ওই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে বা মিডল ইস্ট যারা থাকে, ওরা বাদে বাকিদের কি মানে এজেন্ট ধরেই কি শিপে উঠতে হয়, নাকি তারাও আলটিমেটলি শিপে উঠতে পারে? এই এই কোশ্চেনটাই করছে। না না না, শিপে শিপে ওঠার ক্ষেত্রে তোমার মেন ক্রাইটেরিয়াটা হচ্ছে আফটার পাসিং আউট তুমি সিডিসি করবে, সেটা যেটা হচ্ছে আমাদের আমরা বলি সিমেন্স বুক অর কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট। এটা পাওয়ার পরে তুমি, if you get chance in government marine academies, you can apply to all the agencies. Okay. আচ্ছা, তোমাদের ভাইয়ার আবার নেটওয়ার্ক চলে গেছে। আহ, তো আমি প্রত্যেকেরই কমেন্টস গুলো আর কি ওর কাছে পাস করব। তোমরা সবাই থেকো, তোমাদের ভাইয়া আবার জয়েন করবে, মানে ওর একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে এখানে। এই যে আবার জয়েন করে ফেলছে, আমরা যাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ নূর, এখন শোনা এখন যাচ্ছে? ক্লিয়ার আছে, হ্যাঁ বলো। হ্যাঁ জি। হ্যাঁ বলো। হ্যাঁ। জি। তো একাডেমি থেকে তুমি ট্রেনিং শেষ করার পরে সিডিসিটা পাওয়ার পরে ইউ তোমার হচ্ছে যে সবগুলো মানে আহ, দেশি কোম্পানি আছে এবং বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সি গুলো আর কি ফরেন কোম্পানির সাথে রিলেটেড। তো তোমার কাজ হচ্ছে যে তুমি সিভি ড্রপ করবে এবং সেখানে তোমার হচ্ছে তুমি একাডেমি থেকে যদি মানে টপ 20 or 30 মধ্যে থাকো, তুমি একাডেমি থেকে ফরেন কোম্পানিগুলোতে একটা স্কলারশিপ পাবে, দ্যাট ডিপেন্ডস অন ইয়োর মেরিট। অ্যান্ড আফটার দ্যাট তুমি যদি মেরিট পজিশনে 20 বা 30-এর পরেও থাকো, তোমার কাজ হচ্ছে যে তুমি সিডিসিটা পাওয়ার পরে তুমি বিভিন্ন ফরেন এজেন্সি, ফরেন কোম্পানি গুলো আমাদের যে এজেন্সির সাথে রিলেটেড, ওই এজেন্সি গুলোতে এবং বিভিন্ন দেশি কোম্পানি আছে লাইক মেঘনা, এসআর, আকিজ, এবং ফরেন কোম্পানি আছে অনেক লাইক ইপিএস, এমএসসি, কে লাইন। এসব ফরেন কোম্পানিতে তোমার ফরেন কোম্পানি রিলেটেড যে আমাদের দেশি এজেন্সি গুলো আছে, তোমার কাজ হচ্ছে এইসব এজেন্সিতে তোমার সিভি ড্রপ করা এবং আফটার দ্যাট রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা তোমাকে ডাকবে। এটা এটা হচ্ছে মেইন প্রসিডিওর। এমন না যে কেউ এখানে বেকার হয়ে বসে থাকে। সুনার অর লেটার তুমি ক্যাডেটশিপ করবে, তুমি অনবোর্ডশিপ উঠবে এবং অনবোর্ডশিপে ওঠার পরে তোমার হচ্ছে মেইন জার্নিটা স্টার্ট। তোমার বলতে পারো তোমার স্যালারি, তুমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি পাবে। আফটার দ্যাট তুমি হচ্ছে তোমার লাস্ট ইয়ার কমপ্লিট করার জন্য একাডেমিতে আসবে এবং এরপর হচ্ছে তুমি একটা প্রমোশনাল এক্সাম, আমরা যেটা ক্লাস 3 বলি, এটা দেওয়ার পর তুমি হচ্ছে অফিসার র্যাঙ্কে অনবোর্ডশিপ অ্যাকসেপ্টেবল হবে। ওকে, একজন কোয়েশ্চেন করেছে একাডেমির পড়াশোনার সময়সীমা ও পোস্ট গ্রাজুয়েশন সম্পর্কে জানতে চাই। ওকে ভাইয়া, ঠিক আছে। একাডেমির পড়াশোনার সময়সীমা এটা হচ্ছে 2 ইয়ার্স পিসি ট্রেনিং কোর্স। এখানে হচ্ছে তোমার একাডেমিতে তোমার ফ্রাইডে এবং স্যাটারডে বাদে প্রত্যেক দিনই তোমার ক্লাস থাকবে। এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা সেমিস্টারের কোর্সে আর কি থিওরিটিক্যাল কোর্স থাকবে
6টা 5টা এরকম। থিওরিটিক্যাল কোর্স বলতে হচ্ছে তোমার ওটা মানে হচ্ছে তোমার জাস্ট মানে তাত্ত্বিক পড়াশোনা, ওখানে তোমার প্র্যাকটিক্যাল কিছু নেই। এবং 2-3টা কোর্স এমন থাকবে ওগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, তোমার ওয়ার্কশপ বেসড, ইঞ্জিনিয়ারিং এর জন্য ওয়ার্কশপ বেসড। তারপর নটিক্যালদের জন্য হচ্ছে ওয়াচ কিপিং টাইপ, এরকম প্র্যাকটিক্যাল কোর্সও থাকে, যাতে তুমি অনবোর্ডশিপে মানে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুইটা অ্যাপ্লাই করে নিজেকে সাকসেসফুল করতে পারো। আর জাহাজের ক্যাপ্টেন হওয়ার জন্য কত সময় লাগে, এটা হচ্ছে ডিপেন্ডস অন হাউ ইউ উইল ক্র্যাক ইউর প্রফেশনাল এক্সামস। তুমি যদি তোমার প্রফেশনাল এক্সাম গুলো মানে ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে পারো, ইভেন এমনও হয়েছে যে 6-7 বছরের মধ্যেও ক্যাপ্টেন হয়ে যায়। মানে তোমার ফার্স্ট প্রমোশনাল এক্সাম দেওয়ার 6-7 বছরের মধ্যে ইউ ক্যান সি ইউর সেলফ অ্যাজ এ ক্যাপ্টেন অফ এ রিনাউন্ড কোম্পানি। আর অ্যাভারেজে বলতে গেলে 8-9 বছরের মধ্যে তুমি ক্যাপ্টেন হয়ে যেতে পারবে। আর নটিক্যাল ক্যাডেট হওয়ার জন্য কি রিকোয়ারমেন্ট লাগে, নটিক্যাল ক্যাডেটের হওয়ার জন্য তোমার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার আইসাইট, যেটা হচ্ছে 6/6 হতে হবে। এটা হচ্ছে নটিক্যাল ক্যাডেটের জন্য রিকোয়ারমেন্ট। আর ইঞ্জিন ক্যাডেটের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 6/12, আপ টু 6/12। আর তুমি যদি নটিক্যালে ইন্টারেস্টেড থাকো তো তোমার অ্যাডমিশন টেস্টের আগে তোমার একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ওখানে তুমি তোমার ব্রাঞ্চ চয়েস হিসেবে ফার্স্ট চয়েস দিতে পারো নটিক্যাল, যদি তোমার প্রেফারেন্স থাকে নটিক্যাল, এবং যদি ইঞ্জিনিয়ারিং প্রেফারেন্স থাকে ফার্স্ট চয়েস দিতে পারো ইঞ্জিনিয়ারিং। এখান থেকে কি আদার প্রফেশনে যাওয়া যায়? হ্যাঁ, আমি একটু আগে তো সেটাই বললাম, তুমি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে একটা অনার্স ডিগ্রি পাবে, দ্যাট ইজ বিএসসি অনার্স ইন নটিক্যাল সায়েন্স অ্যান্ড বিএসসি অনার্স ইন মেরিন ইঞ্জিনিয়ারিং। তো এই অনার্স দেওয়ার পরে তুমি অ্যাট দ্যাট টাইম শিপ লাইফ যদি কন্টিনিউ করতে না চাও, তুমি আদার্স প্রফেশনে যেতে পারবে, বিকজ ইউ হ্যাভ অ্যান অনার্স ডিগ্রি। ইভেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর বিসিএস ইফ ইউ ওয়ান্ট। অ্যান্ড তোমার কাছে যেহেতু অনার্স ডিগ্রি থাকবে, ইউ ক্যান অলসো গো ফর হায়ার স্টাডিজ লাইক মাস্টার্স, পিএইচডি, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। প্রিভিয়াসলি এই 2013 সালের আগে এই স্কোপটা মেরিনারদের ছিল না, যে অনার্স দেওয়ার স্কোপটা ছিল না। বাট এই 2013 সালের পর থেকে অনার্স দেওয়ার স্কোপটা শুরু হওয়ার পর থেকে মেরিনার্সরা হচ্ছে ভার্সেটাইল, যে কোনো লাইনে যেতে পারবে। টোটাল স্টাডি কমপ্লিট করতে খরচ কেমন হবে? এই খরচ হচ্ছে less than 1 লাখ। তোমার ফার্স্ট ইয়ারে পে করতে হবে 50,000 এবং সেকেন্ড ইয়ারে পে করতে হবে 49,920। less than 1 লাখ তুমি তোমার 2 ইয়ার্স পিসি ট্রেনিং শেষ করতে পারবে। আর ক্যাডেটে যারা চান্স পায় তারা সবাই কিছু, হ্যাঁ, সবাই চাকরি পায়। আলটিমেটলি এই প্রফেশনে তুমি কখনো বেকার বসে থাকবে না। আমি যেটা বললাম, তুমি ট্রেনিং শেষ করার পর এরপর হচ্ছে তোমার ইন্টার্নশিপ। ইউ উইল জয়েন অনবোর্ডশিপ অ্যাজ অ্যান ইন্টার্ন ডেক ক্যাডেট অর ইঞ্জিন ক্যাডেট। তো তোমার ট্রেনিং শেষ করার পরে হচ্ছে তুমি ইন্টার্নশিপ করার জন্য এলিজিবল। তোমার এখন তুমি যদি একাডেমি থেকে স্কলারশিপ পাও, দ্যাটস ভেরি গুড, দ্যাটস বেস্ট। আর যদি স্কলারশিপ নাও পাও, ইউ হ্যাভ মেনি এজেন্সিস ইন ফ্রন্ট অফ ইউ, তুমি এজেন্সিতে সিভি দিবে অথবা দেশি কোম্পানিগুলোতে সিভি দিবে। ইয়েস, আফটার দ্যাট ইউ ক্যান, when you will go on board ship, then your career will start automatically. জি হ্যাঁ, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেহেতু চট্টগ্রাম মেরিন একাডেমি ক্যাডেট, আমি অবশ্যই চট্টগ্রাম মেরিন একাডেমিকে সবার আগে রাখবো। দেন ইউ ক্যান গো ফর আদার গভর্নমেন্ট একাডেমিজ, যেগুলো হচ্ছে যে 2019-এ পরে হয়েছে। এরপর আছে পাবনা আছে, বরিশাল আছে, রংপুর আছে, সিলেট আছে। ইউ ক্যান গো ফর দিস, বাট আমার এক প্রায়োরিটি হচ্ছে হেরিটেজ হচ্ছে, এবং এবং দ্য বেস্ট ক্যাডেটস যারা এখন বেস্ট বেস্ট কোম্পানিতে আছে সবগুলো হচ্ছে চট্টগ্রাম মেরিন একাডেমি, কারণ চট্টগ্রাম মেরিন একাডেমির লেগেসি অনেক বড়। ওকে, আচ্ছা, অ্যাডমিশন টেস্ট সম্পর্কে জানতে চাও? তো অ্যাডমিশন টেস্টে তো তোমাদের সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, জিকে অ্যান্ড বাংলা। তো এর মধ্যে তুমি জানতে চাচ্ছ জিকে ও বাংলা প্রিপারেশন সম্পর্কে। হ্যাঁ, তো জিকে প্রিপারেশন তোমার নিতে হবে। জিকে তে তোমার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলোই আসে। এন্ড এগুলো পড়ার জন্য
অবশ্যই তোমাকে মানে ভালো খাটতে হবে, কারণ জিকে তো এমন আহামরি কিন্তু সোজা কিছু না। জিকে হচ্ছে তোমার একটু খাটনি খাটতে হবে। লাইকওয়াইজ যেমন তুমি এইচএসসি তে ম্যাথ ফিজিক্স করে আসবে, তাই না? ম্যাথ ফিজিক্স করে আসার পরেও তোমার এখানে হচ্ছে, এখানে মানে মেরিন অ্যাডমিশন টেস্টের জন্য কি টাইপের কোয়েশ্চেন আসে, এটা করার জন্য অবশ্যই তোমাকে কোচিং সেন্টার আর একটা প্রপার গাইডেন্স বা চ্যানেলের থ্রুতে যেতে হবে। ওকে, বাট এর ক্ষেত্রে তোমার জিকে আর জিকেটা যেটা, জিকে কিন্তু তুমি অনেক দিন ধরে স্টাডি করো না। সো জিকের জন্য অবশ্যই তোমার একটা প্রপার গাইডেন্স লাগবে। এন্ড যে টপিক গুলো বললাম, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো লাগবে। বাংলার ক্ষেত্রেও সেম। আচ্ছা, আমি বলতে পারি এখন একটা অনেক ভালো একটা কোশ্চেন পেয়েছি। মেয়েদের জন্য কেমন হবে এই জার্নি? থ্যাংক ইউ শ্রীপর্ণা সাহা কোশ্চেনটা করার জন্য। এটা হচ্ছে আমি বলতে পারি বর্তমানে মেরিনের ওয়ান অফ দা মানে হট টপিক বলা যায়, ওমেন ইন মেরিটাইম। ওকে, তো এটা হচ্ছে এখন দেশে বিদেশে বিভিন্ন ফরেন কোম্পানিগুলা তাদের যেটা একটা সেমিনার বলতে পারো, বা যেটা হচ্ছে তাদের একটা এইম, জেন্ডার ইকুয়ালিটি ইন মেরিটাইম সেক্টর আর ওমেন ইন মেরিটাইম সেক্টর, এই জিনিসটা লাস্ট কয়েক বছর ধরে অনেক মানে সুদূর প্রসারী হয়েছে। তো আমরা রিসেন্টলি দেখছি যে ইভেন মেইন একাডেমি চট্টগ্রাম আর মেইন ফিশারিজ একাডেমি, এগুলোতে ফিমেল রিক্রুটমেন্ট বেড়েছে। এখন ফিমেল রিক্রুটমেন্ট কেন বেড়েছে? কারণ বিভিন্ন ফরেন কোম্পানিগুলা ফিমেল ক্যাডেট বলো, ফিমেল অফিসার বলো, এদের রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিয়েছে। কারণ একটাই, এখন হচ্ছে ইন দ্য আউটার ওয়ার্ল্ড দেয়ার ইজ আ হেভি ডিমান্ড ফর দ্য জেন্ডার ইকুয়ালিটি অর লাইকওয়াইজ আই সেড ওমেন ইন মেরিটাইম এডুকেশন। তো আমি বলবো মেয়েদের জন্য এই জার্নিটা সামনে অনেক ভালো, এবং তাদের জবের স্কোপ আরো বাড়ছে বিভিন্ন রেপুটেড কোম্পানিতে। সো দ্যাট উইল বি আ গ্রেট জার্নি আফটার ইউ কমপ্লিট ইউর ট্রেনিং ফর দ্য গার্লস। কতজন স্কলারশিপ পায় প্রতি ব্যাচে? যেটা বললাম, এটা হচ্ছে প্রত্যেক একাডেমি থেকে স্কলারশিপ দেয়, প্রত্যেক গভর্নমেন্ট একাডেমি থেকে স্কলারশিপ দেয়। তো মেইন একাডেমি চট্টগ্রাম থেকে বলা যায় অ্যাভারেজে 20 থেকে 25 জন এরকম আর কি প্রত্যেক ইয়ারই স্কলারশিপ পায় ফরেন কোম্পানি। আর আদার্স যে গভর্নমেন্ট একাডেমি গুলো আছে, পাবনা, রংপুর, সিলেট, বরিশাল, এগুলো থেকেও স্কলারশিপ পায়। তবে সবচেয়ে বেশি পায় মেইন একাডেমি চট্টগ্রাম থেকে। সো ইউর বেস্ট অপশন হল মেইন একাডেমি চট্টগ্রাম। ওকে, অনেক কোশ্চেন, অনেক অনেক কোশ্চেন আসলে, মানে হুম, অনলাইনে তুমি যখন আসবা নূর, হ্যাঁ, তখন আসলে অনেক কোশ্চেন জি, থাকবে। স্টুডেন্ট না আসলে সমস্যা নাই। সবাই মিলে আমি কোয়েশ্চেন গুলা পেয়ে খুশি হই, কারণ কোয়েশ্চেন যত বেশি পাবো ওদের আগ্রহটা তত বেশি, এটা বোঝা যাবে। আগ্রহ তত বেশি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে বিষয়টা জি, হচ্ছে কি, মানে মেরিন সম্পর্কে হচ্ছে সত্য কথা বলতে এই ফিল্ডটাতে আমি লাস্ট ইয়ার যখন হচ্ছে হুম, হলো মেরিন গাইডে ক্লাস নেই, তখন দেখি যে অনেক জি, স্টুডেন্টরা যারা আসলে এই হুম, সম্পর্কে জানে কিভাবে, সেটা হচ্ছে হলো তাদের মানে ফ্যামিলির এনি ওয়ান হুম, হচ্ছে হলো তোমার হ্যাঁ, মেরিনার, সেক্ষেত্রে হ্যাঁ, কিন্তু সে এই লাইনটা বা এই প্রফেশনটা চুজ করে। বাট হ্যাঁ, সাধারণ যে শিক্ষার্থীগুলো থাকবে, হুম, এই শিক্ষার্থীরা কিন্তু একটা ভুল ইনফরমেশন নিয়ে সবসময় থাকে যে ভাইয়া হ্যাঁ, চাকরি তারা অনেকে বাজার খারাপ, জানেই না। হ্যাঁ, বা এখন জানে যে না কারেন্ট সিচুয়েশনটা মার্কেটের কেমন, এটা এখন ওরা জানে না। কেমন, এই সম্পর্কে ওরা জানে না। তো হ্যাঁ, এই হ্যাঁ, বিষয়গুলো নিয়েই মানে আমি আসলে সবার মনের যে মানে চিন্তাধারা, সেই হুম, চিন্তাধারাটা আসলে চেঞ্জ করতে চাচ্ছি আমরা সবাই মিলেই। এবং তোমাকে এই যাত্রায় যতদিন আমরা পাবো, আমরা জানি না নূরকে আমরা কতদিন পাবো, সে খুব দ্রুতই শিপে উঠে যাবে ইনশাল্লাহ। সো মানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে ওকে, তোমরা তোমাদের নূর ভাইয়াকে বা নূর স্যার বলা হয় ওদের ক্যাডেটের যারা থাকে, যারা সিনিয়র, তো তোমরা তোমাদের নূর স্যারকে যতদিন পাবা, এটা আমরা মনে করি যে আমাদের জন্য অনেক ব্লেসিং যে আমরা নূরকে পাচ্ছি। সো বিষয়টা হচ্ছে যে তোমাদের অনেক কোশ্চেন থাকে, এবং এই এই ভিডিওটা আমাদের ইউটিউবেও যাবে, এবং হচ্ছে আমাদের সকল পেজ সব জায়গাতেই থাকবে। এবং নূরের আমরা চেষ্টা করব আমাদের অনলাইন, মানে অলরেডি কিন্তু মেরিন গাইড কোচিং এর অফলাইন ক্লাসে নূর কিন্তু ক্লাস নিচ্ছে,
ঠিক আছে, অলরেডি কিন্তু নূর এখানে ক্লাস নিচ্ছে একজন মেন্টর হিসেবে। তো তাকে আমরা মানে আমরা যতটুকু পাবো ততটুকু আমরা অনলাইনেও তার সাথে আমরা মানে সে তোমাদেরকে ক্লাস নিবে, সেটার জন্য আমরা অলরেডি একত্র হয়েছি। এবং এবং গত ব্যাচে যে ফার্স্ট হয়েছিল আমাদের নওশাদ অর্থাৎ 60 ক্যারেট ব্যাচে, সেও তোমাদের সাথে একদিন গাইডলাইন সেশন নিয়ে আসবে। তো এই যে যে বিষয়গুলো তোমরা মেরিন সম্পর্কে জানতে পারতেছো, এটা বাংলাদেশে অনেক প্ল্যাটফর্মই থাকে, বাট এই সম্পর্কে স্টুডেন্টের কাছে সঠিক ইনফরমেশনটা আসলে পৌঁছানোর মতো কেউ থাকে না। তো সেই জায়গাটাই আসলে আমরা কাজ করব, এবং মেরিনারদের নিয়েই আসলে আমাদের এই নতুন যাত্রা শুরু করতে, মানে এটা তো 22 বছরের একটা প্রতিষ্ঠান, বাট আমি শুরু করতেছি 22 বছর একটা প্রতিষ্ঠানের সাথে নতুন করে, যাতে আমাদের বর্তমান যুগের যে শিক্ষার্থীরা থাকবে তাদেরকে কিভাবে আমরা এই বিষয়টা সম্পর্কে উদ্বুদ্ধ করতে পারি, এবং বাংলাদেশের শিপিং ম্যানেজমেন্ট যে জায়গাগুলো থাকবে সেই জায়গাতে তোমাদের জব সেক্টর গুলো কি কি থাকে সব বিষয় নিয়েও যদি আমাদেরও যদি কোনো কাজ করার সুযোগ থাকে, আমরাও সেই কাজটা করার ইনশাল্লাহ চেষ্টা করব। নূর, তোমার কাছে আরেকজন হচ্ছে হলো কোশ্চেন করেছে, আমি সেই কোশ্চেনটা একটু নিচ্ছি, দেখো। আচ্ছা, পাস আউট করার পর একজন ক্যাডেটের শিপ পেতে ম্যাক্সিমাম কতদিন লাগে? ওকে, তো এটা হচ্ছে তোমার মেনলি তুমি যখন পাসিং আউট করবে, করার পর হচ্ছে তুমি যে সিভিটা ড্রপ করলে, ওই সিভিতে তোমার মেরিট পজিশন লেখা থাকবে। তুমি মানে আলটিমেটলি পাসিং আউটের পর তুমি তোমার পাসিং আউট মেরিট পজিশনটা কত ছিল, দিস ইজ ওয়ান ফ্যাক্টর। তোমার মেরিট পজিশন ভালো থাকলে তোমাকে আগে আগে ডেকে নিবে। এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে তুমি সিভিটা যে ড্রপ করবে, তোমার সিভি ড্রপের সিরিয়ালের উপরেও কিছু কিছু এজেন্সি বা কিছু কিছু কোম্পানি তোমাকে ওটার উপরে রিক্রুট করবে। এখন একজন ক্যারিয়ারের শিপ পেতে ম্যাক্সিমাম কতদিন লাগে? ম্যাক্সিমাম কতদিন লাগে বলতে এটা আসলে নট দ্যাট মাচ অফ কনসার্ন। কনসার্ন হচ্ছে যে তোমার যদি এমন কোনো অসুবিধা থাকতো যে তুমি মানে শিপে জয়েন করতে আদৌ কি পারবে না, বা এরকম ধরো তুমি যে ট্রেনিং শেষ করলে, তোমার যদি এমন কনসার্ন হয় যে ট্রেনিং শেষ করার পরে আমি শিপে জয়েন করতে পারবো না, বা আমার কোনো কোনো রেস্ট্রিকশন হয়ে যাবে, এমন কিছু কি আছে? না ভাইয়া, তুমি যখন মানে ট্রেনিংটা শেষ করবে এবং সিবিসিটা করাবে, এরপর তুমি ক্যাডেটশিপ করবেই করবে। বুঝেছো? এটা হচ্ছে আর কি মেন ফ্যাক্ট যেটা। আর ম্যাক্সিমাম কতদিন লাগে যেটা কথা বলছো, এটা ভ্যারিস। আমি যেটা বললাম, তোমার মেরিট পজিশন ভালো থাকলে তুমি হয়তো পাসিং আউটের পর 4-5 মাসের মধ্যে উঠে যেতে পারো। আবার ধরো যদি মেরিট পজিশন একটু নিচের দিকে থাকে, অথবা তুমি সিভিটা যদি একটু মানে পরে দিয়ে থাকো, ডিপেন্ডিং অন দা এজেন্সিস অর কোম্পানিজ, তোমার হয়তো 9-10 মাস, ম্যাক্সিমাম হয়তো এক এক বছরের মতো লাগতে পারে। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, বিগত বছরে অনেক অনেক ক্যাডেট এখনো শিপ পায়নি, তো নতুনদের শিপ পেতে কি কি হ্যাসেল হতে পারে? ওকে, আমি এখন যেটা বলছি ওটা মন দিয়ে শোনো। তো বিগত বছরে যে ক্যাডেট গুলো এখনো শিপ পায়নি, এটা একটা রিজন বলতে পারো যে আহ, তাদের ব্যাচ স্ট্রেংথ বেশি ছিল বা এরকম। আহ, আর এটা নিয়ে একটা হ্যাসেল নতুন ক্যাডেটদের শিপ পেতে, হ্যাসেল পোহানো বলতে আমি বলবো না, কারণ বিগত বছরে যারা শিপ পায়নি, তুমি হয়তো খোঁজ নিয়ে দেখো যে তাদের ট্রাইটা ছিল কম, বুঝছো? এমন হতে পারে তারা হয়তো মানে যেসব জায়গায় এজেন্সি বা কোম্পানিতে সিভি দিয়ে তারা হয়তো আর খোঁজ খবর নেয়নি। সো একটা জিনিস আছে, তোমার এখানে পোক করতে হবে, তোমার এখানে নক দিতে হবে যে হ্যাঁ, এখানে কি আপনাদের কি মানে রিকোয়ারমেন্ট আছে এখন, বা ভ্যাকেন্সি আছে এখন। তো তুমি যখন পোক করবে বা নক দিবে, ইভেন তোমার বিভিন্ন কোম্পানি বা এজেন্সিতে জয়েনের ক্ষেত্রে তোমাকে যখন তারা ডাকে, যখন কল করে, তোমার ওখানে ইভেন টেস্ট দিতে হয়। সিএস বলে একটা টেস্ট আছে, ইভ্যালুয়েশন সিস্টেম। তোমার ওই বা ওই টেস্টটা সাকসেসফুলি দিতে পারো, মার্ক বেশি পাও, ওটার উপরে ডিপেন্ড করো তোমাদেরকে মানে শিপে তোলার, মানে ওই টেস্টটাও হচ্ছে শিপে তোলার জন্য। তো বিগত বছরে অনেকে এখনো শিপ পায়নি। অনেকে বলবো না, এটা একটা ভুল কথা বলেছো।
ফিউ কয়েকজন বাকি আছে, বাট ওটা তো কোনো ফ্যাক্ট না। নতুন ক্যাডেটরা তো এখনো শিপে উঠছে, আমার ব্যাচমেটরাই তো এখনো অনেকে শিপে উঠে উঠে যাচ্ছে কন্টিনিউসলি। সো বিগত বছরে যারা আসলে পায়নি, এটা হচ্ছে বলতে পারবে তাদের ওয়ান অফ দা তাদের ফল্টস। ওকে, পা ভাঙা থাকলে কোনো সমস্যা হবে কি না? তো পা ভাঙা বলতে, তো এখন তোমার তো একটা ট্রেনিং কন্টিনিউ করতে হবে। দিস ইজ ওয়ান অফ দ্য রেজিমেন্টেশন ট্রেনিংস লাইক ডিফেন্স, লাইক আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স। এখানে ডিফেন্স হচ্ছে কোনো অস্ত্র নেই, বাট দিস ইজ অলসো ওয়ান অফ দ্য রেজিমেন্টেশন ট্রেনিংস। এখানে তোমাকে অনেক ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, অনেক হার্ডওয়ার্ক হার্ডশিপের মধ্যে থাকতে হবে। পা ভাঙা থাকলে ট্রেনিং কন্টিনিউ করা আমার মনে হয় খুবই কঠিন হবে তোমার জন্য। সো ইউ ক্যান গো ফর সার্জারি অর অপারেশনস, দেখো ডক্টর কি বলে। এখন ভাঙা পা নিয়ে তো আর ট্রেনিং করতে পারবে না কখনো। আচ্ছা, ডিপ্লোমাধারীদের সিডিসি দেওয়ার বিষয়টাকে, হ্যাঁ, এটা অবশ্যই একটা ইরিলিভেন্ট, অযৌক্তিক, এক কথায় অযৌক্তিক। কারণ তুমি দেখো, ডিপ্লোমাধারীরা যে সিডিসি যাচ্ছে, ক্যাডেট সিডিসি চাচ্ছে, এখন ডিপ্লোমাধারীরা যে ওদের ডিপ্লোমার ইনস্টিটিউটে ভর্তি হয় বা ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, এটা আইএমটি তে ভর্তি হয়, ওদের ক্রাইটেরিয়াটা কি ভর্তি হওয়ার? ওরা এসএসসি দেওয়ার পরে ওরা ভর্তি হতে পারে, যেখানে মেরিন একাডেমি গুলোতে ভর্তির জন্য তোমাকে এইচএসসি পাস করতে হবে, ফিজিক্স, ম্যাথ এগুলো, ইংলিশ এগুলো একটা ন্যূনতম জিপিএ থাকতে হবে। ওকে, সো এটা হচ্ছে বলতে গেলে তুমি এই যে কয়েকদিন আগে মেডিকেলে যে ম্যাথস এর স্টুডেন্টরা আন্দোলন করলো যে তাদের এমবিবিএস এর ডিগ্রি লাগবে, এখন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যারা আন্দোলন করছে, মানে একটা হচ্ছে ইঞ্জিনিয়ার আর আরেকটা হচ্ছে ডিপ্লোমাধারী ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে অফিসার আরেকটা হচ্ছে বলতে পারো এই যে রেটিংস আমরা বলি আমাদের মেইন প্রফেশনে রেটিংস। তো দুইটার আহ দুইটার জব লেভেল তো কখনো সেম হতে পারে না। আর এখানে আমরা ক্যাডেট সিডিসি পাচ্ছি, আমরা 2 ইয়ার 24 মাস একটা রিগোরাস ট্রেনিং করে হার্ডশিপ করে আমরা ক্যাডেট সিডিসিটা পাচ্ছি। আর আমরা মেরিন একাডেমিতে ভর্তি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া ফুলফিল করে ভর্তি হচ্ছি, এখানে ডিপ্লোমাধারীদের তো ওই মানে ওই ন্যূনতম ক্রাইটেরিয়াটাই নাই যে তারা নিজেদেরকে ক্যাডেট বলতে পারবে। তাহলে তারা ক্যাডেট সিডিসি কোন দিক থেকে চায়? এটা আসলে অনেক একটা অযৌক্তিক একটা দাবি ফার্স্ট অফ অল। আর হচ্ছে যে এসটিসিডাব্লিউ এর বিভিন্ন কনভেনশন অনুযায়ী বলো বা আমাদের আইএমও কর্তৃক প্রদত্ত যে রুলস গুলো আছে, এগুলো হিসাব ধরলেও ডিপ্লোমাধারীরা হচ্ছে মেনলি শিপ বিল্ডিং। ওকে, ওদের কাজ হচ্ছে যে ড্রাই ডকে। তো তারা ক্যাডেট সিডিসি কেন চাচ্ছে? এটা আসলে পুরাটাই অযৌক্তিক। বলা যেতে পারে এই হুজুগের তালে সবাই আন্দোলন করতে নামছে না, ওরা এই আন্দোলন করতে নামছে, বাট এটা মানে কোনোভাবেই যৌক্তিক না। একটা ক্যাডেট সিডিসি পাওয়ার জন্য অবভিয়াসলি তোমাকে ক্যাডেট হতে হবে, মেইন একাডেমি ক্যাডেট হতে হবে। পড়াশোনার পাশাপাশি ফিজিক্যালি, হ্যাঁ, ফিজিক্যালি তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো? ফিজিক্যালের জন্য তোমার আছে দৌড়, সাঁতার, পানিতে ভেসে থাকা, রোপ ক্লাইম্বিং, এই সবগুলো আছে। তো এর জন্য হচ্ছে তোমার নিজে নিজে প্রিপারেশন নিতে পারো, অবশ্যই নিতে পারো, এটা আমি মানা করব না। এটা হচ্ছে, তবে তোমার হচ্ছে যে মানে সার্কুলারে দেয়া থাকে তোমার কত মিটার দৌড়, কতটুকু সাঁতার, কতক্ষণ ভেসে থাকতে হবে, রোপ ক্লাইম্বিং। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তুমি দেখো সাঁতার বলো, রোপ ক্লাইম্বিং বলো, সবগুলোর মেটেরিয়াল কিন্তু তুমি এক জায়গায় পাবে না, এটা হচ্ছে একটা ফ্যাক্ট, বুঝছো? তুমি যদি কোচিং এ ভর্তি হও, আর আমি আরেকটা জিনিস আগে স্পষ্ট করে বলে দিতে যাচ্ছি তোমাদেরকে, আমি বলবো না যে তোমরা কোন কোচিং এ আসবে। আমি যে মেরিন গাইড কোচিং এ ক্লাস নেই, আমি এটা বলবো না যে তোমরা মেরিন গাইড কোচিং এ আসো। কোচিং এর ব্যাপারটা হচ্ছে তুমি খোঁজ খবর নাও কোন কোচিং ভালো, কোন কোচিং এর হিস্ট্রি ভালো, কোন কোচিং থেকে বেশি বেশি ক্যাডেট চান্স পেয়েছে, কোন কোচিং এর টিচিং ম্যাটেরিয়ালস ভালো, কোন কোচিং এর ইনস্ট্রাক্টর ভালো। তুমি নিজে খোঁজ নাও, এরপর তুমি বেস্ট ডিসিশন নাও। আমি আগেই বলবো না যে তুমি মেইন গাইডে আসো, ডিসিশনটা তোমার। তুমি ভালো মতো খোঁজ নিয়ে দেখো কোন কোচিং প্রোগ্রেস করছে, কোন কোচিং এর হিস্ট্রি ভালো, কোন কোচিং এর
মানে কোন কোচিং থেকে লাস্টলি বেশি বেশি ক্যাডেট চান্স পেয়েছে, ভালো ভালো মেরিটের ক্যাডেট চান্স পেয়েছে, সবকিছু দেখে ইটস ইয়োর ডিসিশন তুমি কোন কোচিং এ আসবে, বুঝছো? আর যেটা বললাম এই যে সাঁতার, রোপ ক্লাইম্বিং, এগুলোর জন্য আসলে তোমার একটা প্রপার গাইডেন্স দরকার। এবং মেইন গাইড কোচিং এ যেটা হচ্ছে তোমার রিটেন টেস্ট, এমসিকিউ টেস্ট হওয়ার পরে এখানে ভাইবার জন্য একটা প্যাকেজ আছে। তো তুমি হচ্ছে এই প্যাকেজের থ্রু তুমি রোপ ক্লাইম্বিং বলো, সাঁতার বলো, দৌড় বলো, এগুলো একসাথে আমরা প্র্যাকটিস করিয়ে থাকি। ওকে, সো তুমি যখন আলটিমেটলি কোচিং এ ভর্তি হবে, তুমি আলটিমেটলি এই তোমার ভাইভার মানে তোমার ভাইভার প্রিপারেশন, ফিজিক্যাল প্রিপারেশন, এমসিকিউ এর প্রিপারেশন সবগুলো একসাথেই পেয়ে যাবে একটা প্যাকেজে। ওকে, থ্যাংক ইউ। সরি। না, মেডিকেল টেস্ট নিয়ে হচ্ছে তোমার চেস্ট সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই। ওয়েট হচ্ছে তোমার অবশ্যই একটা বিএমআই স্ট্যান্ডার্ড আছে, তোমার বিএমআই একটা স্ট্যান্ডার্ডে থাকতে হবে। মানে ওয়েট নিয়ে তোমার এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এত ওয়েট হলে তোমাকে নিবে না, বাট তুমি নিজেই বুঝতে পারছো যে তোমার ফিজিক্যাল টেস্ট যেগুলো যেমন দৌড়, সাঁতার, রোপ ক্লাইম্বিং, এগুলোর জন্য একটা তোমার মিনিমাম ফিটনেস থাকতে হবে। তো দ্যাট ইজ জাস্ট দ্য স্ট্যান্ডার্ড, এমন নেই যে তোমার মিনিমাম কোনো ওয়েট স্ট্যান্ডার্ড বা ম্যাক্সিমাম কোনো ওয়েট স্ট্যান্ডার্ড দেয়া আছে। বাট তোমার হচ্ছে হাইট ফ্যাক্টর, হাইট হচ্ছে তোমার 5 ফুট 4 ইঞ্চি হতে হবে ফর মেলস, অ্যান্ড ফর ফিমেলস আই থিঙ্ক ইট ইজ 5 ফুট 3 or 2, অ্যান্ড ফিমেলদেরটা আমি শিওর না, মেবি ইটস 5 ফিট 3 or 2, বাট মেলদের জন্য হচ্ছে 5 ফিট 4। তোমাকে 5 ফিট 4 এর মধ্যে থাকতে হবে, দিস ইজ দ্য হাইট ক্রাইটেরিয়া। অ্যান্ড মেডিকেল টেস্ট নিয়ে আরেকটা হচ্ছে তোমার ল্যান্টার্ন টেস্ট হয়, যেটা হচ্ছে তোমার আইসাইটের জন্য, তোমার কালার ভিশন টেস্ট হয়। তো ওগুলোর জন্য আর কি, মানে তোমার যদি কালার ব্লাইন্ডনেস না থাকে, তুমি আর কি কভার আপ করতে পারবে, ইউ উইল পাস ইন মেডিকেল টেস্ট। এন্ড ফর নটিক্যাল ইট ইজ 6/6, ফর ইঞ্জিন ইট ইজ আপ টু 6/12। ওকে, নূরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে অলমোস্ট 1 আওয়ার আমরা লাইভে আছি। তো তোমাদের অনেকের প্রশ্ন এবং বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন ছিল। তো সবার সব প্রশ্ন মিলে আমার কাছে মনে হয় যে আজকে মেরিন একাডেমি বলো বা মেরিনার সম্পর্কে বলো, সব বিষয়গুলো একত্রে করে তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে। এবং দিস ইজ দ্য বেস্ট। অ্যান্ড হচ্ছে হলো তোমাদের নূর ভাইয়া কিন্তু একটা কথা বলে নাই, সেটা হচ্ছে ওদের রেজাল্ট কিন্তু ওদের একাডেমি যাওয়ার পরে আর কি আসছিল, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়েছিল। তো তোমাদের নূর ভাইয়া কিন্তু 58 ব্যাচের ফার্স্ট ক্যাডেট ছিল, মানে ফার্স্ট হয়েছিল অ্যাডমিশন টেস্টে। তো আসলে ওর যে এক্সপেরিয়েন্স, তোমাদের নূর ভাইয়ের যে এক্সপেরিয়েন্স বা হচ্ছে হলো সে কিভাবে স্ট্রাগল করে পড়াশোনা করে এই পর্যন্ত আসছে, তো সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এন্ড অফ দ্য ডে একটাই কথা, যে একটা প্রপার গাইডেন্স তোমাদের দরকার। এন্ড হচ্ছে হলো তোমরা কিভাবে প্রিপারেশন নিবা সেই জিনিসগুলো তোমাদের প্রয়োজন। তো মেইন টার্গেটটা যেন থাকে আগে রিটেনটা পাস করা। দেখো তোমরা এখানে অনেক প্রশ্ন করছো, মেডিকেল, তারপরে হচ্ছে হলো ফিজিক্যাল টেস্ট, ভাইবা, ঠিক আছে? তো এই যে অনেক প্রশ্ন তোমরা করেছো, তো আলটিমেটলি এর সবগুলো পার্ট, সবার আগে একটাই কথা, তোমাকে রিটেন পাস করতে হবে। নূর, ঠিক না? মানে সবার আগে তো রিটেনটা পাস করতে হবে। রিটেন পাস করবা, দেন জি হচ্ছে জি। হলো বাকি যে চার পাঁচটা পার্ট থাকবে, ভাইবা বলো, ফিজিক্যাল টেস্ট বলো, যেটাই বলো, এই পার্ট গুলো তোমাকে আসলে আফটার রিটেন টেস্ট তুমি যখন পাস করবা তখন। সো তোমাদের মূল টার্গেটটা যেন থাকে আগে রিটেন পাস করা। রিটেন পাস করলে তুমি মনে করো তুমি 50% ডান, তুমি একাডেমিতে যাওয়ার জন্য 50% তুমি ডান। আর এরপরে আহ, এরপরে হচ্ছে হলো তোমার বাকি যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে হলো তুমি সেখানে পাবা। অর্থাৎ এই তোমার প্রিপারেশন যেগুলো তুমি পেয়েছো, সেই প্রিপারেশন গুলো নেয়ার পরে তুমি হচ্ছে হলো ওগুলোর দিকে ফোকাস করো। সো আগেই তোমার এইগুলো ফোকাস করার দরকার নেই যে ভাই আমার ভাইবাতে কি কোশ্চেন আসবে। তোমাদেরকে আমরা অনলাইন ব্যাচে 4টা ভাইবা ক্লাস নিব, যেখানে হচ্ছে আমাদের সিনিয়র ক্যাপ্টেন স্যাররা থাকতে পারেন,
তোমাদের সিনিয়র ক্যাডেটরা থাকতে পারেন, ক্যাডেট স্যাররা থাকতে পারেন। তো এখানে সব অভিজ্ঞ যারা থাকবে, এখন তুমি যদি বলো যে ভাই আপনি কি ভাইবা নিবেন, আমি কখনোই ভাইবা নিব না। আমি রিটেনের জন্য ক্লাস নিব, বাট মেরিনার যারা তারা তোমাদের ভাইবা ক্লাস নিবে, এবং যারা ক্যাডেট তারা তোমাদের ভাইবা ক্লাস নেবে। সো সেই জায়গাগুলো আমরা সম্পূর্ণ প্রফেশনালিজম মেনটেন করে থাকি। মেরিন গাইড প্রতিষ্ঠান সব সময় হচ্ছে হলো সেই জায়গাটা আসলে মেনটেন করে থাকে যে তোমাকে কিভাবে সার্ভিসটুকু আমরা দিতে পারি। আমরা এবার ব্রেইনবাস শুধুমাত্র যেটা করেছি সেটা হচ্ছে হলো তোমাদের জন্য হচ্ছে আমরা জাস্ট ওয়েবসাইটটা বা টেকনোলজি যে প্রবলেম গুলো থাকে সেই সাপোর্টটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি, আদারওয়াইজ আর কিছুই না। এখানে সকল দায়িত্ব পালন করতেছে আসলে আমাদের মেরিন গাইড প্রতিষ্ঠানটি। দীর্ঘ 22 বছর হচ্ছে হলো বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন মেরিনারদেরকে বড় বড় জায়গাগুলোতে তারা চলে গেছে। আজকে আমরা পুরাতন কিছু ছবি দেখতেছিলাম, ইভেন হচ্ছে হলো আরেকটা মজার বিষয়, নূরের মানে তোমাদের নূর ভাইয়ার হচ্ছে হলো একাডেমির একজন শিক্ষক এই মেরিন গাইডেরই স্টুডেন্ট ছিল, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে মানে এই পুরাতন ছবিগুলো যখন আমরা আজকে দেখতেছিলাম তখন আমরা অনেক অনেক কিছু চিন্তা করতেছিলাম, যে আলটিমেটলি আমারও ভালো লাগতেছিল, আমি যদিও এর পার্ট না, নূরের পার্ট। তো এই জিনিসগুলো আসলে খুবই মজার, যে ওল্ড ইজ গোল্ড একটা কথা থাকে সব সময়। তো ওল্ড জিনিসটা আসলে যখন সুন্দর আকারে চলে আসে, যখন হচ্ছিল ওর স্যারকে দেখতেছে যে ওর বয়সী, ওই সময় ওর স্যার ছিল ওর বয়সী, বিষয়টা হচ্ছে এরকম। তো মানে খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো। তো প্রত্যেকটা সফলতার পিছনেই কেউ না কেউ তোমাকে পুশ ডাউন করবে, এবং কেউ না কেউ তোমার লাইফে খুব এগিয়ে আসবে, ঠিক আছে। তো তোমাদের সর্বপ্রথম টার্গেট থাকা উচিত হচ্ছে হলো রিটেন এক্সামে ভালো করা, আর প্রপার ক্লাস এবং এক্সাম গুলো সবকিছু টাইমলি দেওয়া। এন্ড তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তোমাদের এখানে মেন্টরটা থাকবে, তোমাদের নূর ভাই যতদিন দেশে থাকবেন সে তোমাদের মেন্টর হিসেবে থাকবে, ক্লাসও নিবে। তো বিষয়টা হচ্ছে আলটিমেটলি সবাই সবার মতো করে সবার জায়গা থেকে জাস্ট একটাই চান্সেস করো, ঠিক আছে। সেটাই হচ্ছে হলো তোমাদের কাজ, ঠিক আছে। ইয়াসিন আরফার বলতেছে ভাইয়া ক্লাস এখন নেওয়া হয় নাই কেন? ক্লাস না তো বাবা, এটা ওরিয়েন্টেশন ক্লাস, এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, এটা ক্লাস না। অর্থাৎ মেরিন সম্পর্কে তোমাদেরকে ধারণা এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে হলো তোমাদের 58 ক্যাডেট ব্যাচের ফার্স্ট যিনি ক্যাডেট ছিল তিনি আছে তোমাদের গাইডলাইন সেশনটা দেওয়ার জন্য। তো ক্লাস হবে 15 তারিখ থেকে। আমরা ওয়েবসাইটে আমাদের রুটিন প্রকাশ করে দিয়েছি, এবং এই মাসে আমরা আমাদের ক্লাস সংখ্যা খুবই কম রেখেছি, তোমরা জানো। আশিক মাহমুদ অনেক প্রশ্ন করতেছো যে ভাইয়া যারা পাস করে তারা কি মেডিকেল ভাইবা, কি বলছো? দেখো তো নূর, এটার অ্যান্সার দাও। যারা পাস করে তারা সবাইকে মেডিকেল না ভাইয়া, এটা হচ্ছে আসলে তোমার রিটেনে একটা নাম্বার থাকে, লাইক রিটেনে তোমার 800 বা 1000-এর মতো জাস্ট পাস করলে না। এটা হচ্ছে যারা এমসিকিউ এক্সামে টপ 800 or 1000 থাকবে তাদের হচ্ছে আর কি ভাইভা আর মেডিকেলের জন্য ডাকা হবে। তো এরপরে যারা ভাইভা আর মেডিকেল, ধরো মেডিকেলে আইসাইটে কোনো প্রবলেম হলো বা ফিজিক্যালে কোনো রোপ ক্লাইম্বিং বা কিছু একটাতে বা সাঁতারে ফেল করলো, তাহলে আর কি ওখান থেকে ছাঁটাই করে নেক্সট হচ্ছে তোমাদেরকে ফাইনালি ভাইভার জন্য ডাকা হবে। এবং এরপর হচ্ছে ভাইভাতে যারা টিকবে, যারা মানে আর কি নিজেদেরকে ভালো মতো ভাবে প্রেজেন্ট করতে পারবে, ভাইভাতেও বাদ যায়। ওকে, ইটস নট লাইক দ্যাট তুমি এমসিকিউ পাস করলা, মেডিকেল দিলা, ফিজিক্যাল দিলা, ভাইভাতে হয়ে যাবে না। ভাইভাতেও তোমার একটা স্ট্যান্ডার্ড শো করতে হবে। তো এরপরে আর কি অলমোস্ট সব গভর্নমেন্ট মেরিন একাডেমি মিলিয়ে অলমোস্ট 500 to 600 এরকম আর কি চান্স পায়। তো ওটাই হচ্ছে তোমার জাস্ট পাস মার্ক পেলে হবে না, তোমার আর কি টপ 800 থেকে 1000 মধ্যে থাকতে হবে। এরপর তুমি নেক্সট স্টেপ যেটা ফিজিক্যাল আর মেডিকেল এটার জন্য যেতে পারবে। আচ্ছা, আশিক আসলে অনেক কোশ্চেন করতেছে তোমাকে, হয়তোবা কখন আর তোমাকে পাবে না, বিষয়টা আচ্ছা এই আচ্ছা জন্য অনেক কোশ্চেন আচ্ছা, করতেছে। ওর মনে হয় ওর ইন্টারেস্টটা মনে হয় বেশি। অনেক বেশি, আর হ্যাঁ, হ্যাঁ এই এসএসসি, বিষয়টাতেও অনেক question।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এসএসসি এইচএসসি জিপিএ মার্কের কথা বলেছিলে, এসএসসি এইচএসসি জিপিএ মার্কটাও কাউন্ট হয়। ওখানে হচ্ছে তোমার এসএসসি জিপিএ 5 এর জন্য হয়তো বা আই এম নট শিওর, জিপিএ 5 পেলে তোমার 100, এসএসসি জিপিএ 5 এর জন্য হয়তো 50, আর এইচএসসি জিপিএ 5 এর জন্য 50 যদি তুমি ফুল আর কি 5 হ্যাঁ, পাও আর কি। এরকম একটা আছে, এখন নাম্বারিং টোটাল আছে 200 এসএসসি তো। এইচএসসি জিপিএ এর জন্য। এখন তোমাদের তোমাদের হ্যাঁ এখন তাহলে আর কি, টোটালে তাহলে ভাইয়া এসএসসি তে 100 আর এইচএসসি তে 100, 100 100 200। ইন্টারে জি। 100 200 হয়েছে। আর আরেকটা কোশ্চেন আছে আমার দেখো। একাডেমি লাইফ, আমার একাডেমি লাইফ সম্পর্কে জানতে চাও? একাডেমি ফোন ইউজ করা যায় কিনা বা অফ ডে শো ডে সম্পর্কে জানতে চাও? ঠিক আছে। আমার একাডেমি লাইফ সম্পর্কে যদি বলা শুরু করি, আসলে একটা উপন্যাস লেখেও শেষ করা যাবে না। এখন আর পুরোটা বলা যাবে না, আমি সার সংক্ষেপে বলতেছি। তো একাডেমি লাইফ হচ্ছে, তুমি যদি নিজেকে ওরকম ভাবে গড়ে তুলতে পারো, মানে কথাটা হচ্ছে, মানে তুমি যদি এনজয় করতে পারো তোমার কাছে এনজয়েবল লাগবে, বাট তুমি যদি এক কোনায় পড়ে থাকো, দেন আই মাস্ট সে ম্যান দিস একাডেমি লাইফ ইজ নট ফর ইউ। তোমার হচ্ছে ওখানে বিভিন্ন স্কোপ আছে। একাডেমিতে যাওয়ার পরে তোমাকে তো সিনিয়ররা একটা হার্ড লাইনে, একটা ডিসিপ্লিনারি লাইনে আনবে, যার মাধ্যমে মানে তুমি নিজেকে একটা ফিউচার অফিসার হিসেবে বলতে পারো, তোমার একটা রেজিমেন্টেশন হবে, তুমি একটা ডিসিপ্লিন ওয়েতে আসবে। আর একাডেমি লাইফে বলতে গেলে তোমার বিভিন্ন ইভেন্টস হবে। তোমার ক্যাডেট স্টক বলে একটা ইভেন্ট হয়, যেখানে তুমি নিজেকে স্টেজে প্রেজেন্ট করবে, স্পিচ ডেলিভার করবে, তোমার স্টেজ ফোবিয়াটা কাটবে। এরপর হচ্ছে বিভিন্ন গেমস, সুইমিং কম্পিটিশন, ভলিবল, বাস্কেটবল। তুমি যদি ভলিবল বাস্কেটবল না খেলতে পারো, সেখানে গিয়ে ভলিবল বাস্কেটবল শিখতে পারবে। সুইমিং কম্পিটিশন, ক্রস কান্ট্রি কম্পিটিশন, অ্যাথলেটিক্স কম্পিটিশন। তোমার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার তোমার কালচারাল নাইট থাকবে এবং বিভিন্ন প্রোগ্রাম থাকবে। আহ, আর হচ্ছে তোমার যে ক্লাসেস থাকবে, তোমার ক্লাসেস গুলো রেগুলার অ্যাটেন্ড করতে হবে, এক্সাম গুলো ভালো মতো দিতে হবে। মানে ওভারঅল তোমার হচ্ছে ওখানে করার মতো অনেক কিছুই থাকবে, বুঝছো? তুমি এই বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস এ পার্টিসিপেট করলা, গেমস এ পার্টিসিপেট করলা, তোমার মানে এন্ড এট দা এন্ড অফ ইউর জুনিয়র লাইফ, তুমি যখন সিনিয়র লাইফে যাবা, এইসব একাডেমিক অ্যাচিভমেন্টস, কালচারাল অ্যাচিভমেন্টস, স্পোর্টস অ্যাচিভমেন্টস, এগুলো তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার হিসেবে এস্টাবলিশ করবে। ওকে। আর শোর ডে অফ ডে সম্পর্কে যেগুলো জানতে চাইলা, শোর ডে অফ ডে তে তুমি হচ্ছে চিটাগং সিটি ঘুরে বেড়াতে পারবা। শো ডে অফ ডে হচ্ছে মানে বলতে পারো তোমার জন্য ওয়ান অফ দ্য ব্লেসিংস। এত হার্ডশিপ, রিগোরাস হার্ডশিপ করার পরে তুমি শো ডে তে যাবা, চিল করবা, ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াবা। একজন ক্যাডেট 1 বছরে মেবি 6 মাস শিপে থাকতে পারে, তাহলে ভাইয়া 6 মাস সি টাইম কমপ্লিট করলে কি পরে? না 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 না, এটা হচ্ছে তোমার ক্যাডেটশিপ, যেটা ইন্টার্নশিপ আমরা বলি যেটা, সেটা হচ্ছে তোমার 12 মাসের। তোমার 12 মাস ক্যাডেটশিপ করার পরে এটা হচ্ছে তোমার অফিসার র্যাঙ্কের এক্সাম, যেটা প্রমোশনাল এক্সাম আমরা বলি, সিওসি, অর ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1। এগুলো দেওয়ার জন্য আগে তোমাকে এই প্রিসি ট্রেনিং, একাডেমির 2 ইয়ার ট্রেনিং শেষ করে তোমাকে অনবোর্ডশিপ 1 বছর ক্যাডেটশিপ করতে হবে। ওকে, ইন্টার্নশিপ 1 বছর করতে হবে 12 মাসে। এরপরে তুমি হচ্ছে একাডেমিতে গিয়ে তোমার অনার্স এর লাস্ট ইয়ার কমপ্লিট করবে, এই ইন্টার্নশিপটাই তোমার অনার্স এর থার্ড ইয়ার হিসেবে কাউন্ট হবে। আর একাডেমিক ট্রেনিং এর 2 ইয়ার, প্রিভিয়াসলি ট্রেনিং এর 2 ইয়ার, এটা হবে অনার্স এর ফার্স্ট আর সেকেন্ড ইয়ার হিসেবে কাউন্ট। আর ক্যারিয়ারশিপ করবে এটা থার্ড ইয়ার। এরপর একাডেমিতে গিয়ে অনার্স এর লাস্ট ইয়ার কমপ্লিট করার পরে তুমি ইউ উইল গেট অ্যান অনার্স সার্টিফিকেট। আর এরপর হচ্ছে তুমি তোমার ক্লাস 3, মানে সিওসি এক্সাম, যেটা ক্লাস 3 এক্সাম দিয়ে পাশ করলে তুমি অফিসার হিসেবে নিজেকে মানে দেখতে পারবে। ইউ উইল বি প্রমোটেড টু অ্যান অফিসার। For engineers, it is fourth engineer, and for nautical or deck persons, this is uh, third officer. This will be your first rank after you pass your COC class 3 exam. ভাইয়া, এখন ক্যাডেট কতদিনে শিপ পায়? আমি যেটা বললাম, তুমি যদি একাডেমি থেকে একটা স্কলারশিপ গ্র্যাব করতে পারো, তুমি উইদিন 3 to 4 মান্থস এর মধ্যে তোমাকে কোম্পানি কল করবে, তুমি কোম্পানিতে
মানে ফরেন কোম্পানি তোমাকে কল করবে তুমি যদি স্কলারশিপ পাও উইদিন 3 to 4 months, হাইয়েস্ট 5 months। নেক্সট হচ্ছে তুমি বিভিন্ন ফরেন কোম্পানি বেস যে এজেন্সি গুলো আছে দেশে, এন্ড যে দেশি কোম্পানি গুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করার পর তোমার হচ্ছে 1 বছর, ম্যাক্সিমাম 1 বছর বা 1 বছর 2-3 মাস এর মধ্যে তুমি ইনশাল্লাহ নিজেকে শিখে দেখতে পারবে। বাট দ্য ফ্যাক্ট ইজ তোমার এজেন্সিকে নক করতে হবে, তোমার এজেন্ট মানে তোমার এজেন্সিকে বোঝাতে হবে যে না ইউ আর ইন্টারেস্টেড, আমি ভ্যাকেন্সি হলে আমি ওঠার জন্য প্রস্তুত। তুমি যে একবার সিভি দিয়ে জাস্ট চুপচাপ বসে গেলে জিনিসটা এমন না, তোমার এজেন্সির সাথে ডে টু ডে কন্ট্যাক্ট রাখতে হবে। আর তোমার যেটা বললাম একটা সিইএস এক্সাম হয় বিভিন্ন কোম্পানিতে ওঠার জন্য, ক্রু ইভ্যালুয়েশন সিস্টেম টেস্ট, তো এটাতেও তোমাকে ভালো করতে হবে। তো আলটিমেটলি এই সব ফ্যাক্টরস মিলে তুমি আর কি নিজেকে হাইয়েস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি 1 বছর, 1 বছর 2-3 মাস এর বেশি আর যায় না ভাইয়া। ওকে, ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ, অনেক প্রশ্ন করছো, ইনশাল্লাহ তোমাকে দেখবো আর কি, দেখতে চাই ভবিষ্যৎ ফিউচার মেইনার হিসেবে। আগ্রহ বেশি অবশ্যই, এখন নিজেকে প্রুফ করতে হবে এক্সামে কোয়ালিফাই হওয়ার মাধ্যমে। থ্যাংক ইউ। আসলে আমি আর এখন কোনো কোশ্চেন নিতে চাচ্ছি না, রাত 11টা পার হয়ে গিয়েছে। নূরের অনেক ভালো লাগতেছে, কারণ নূরকে হচ্ছে সচরাচর আসলে অফলাইনের শিক্ষার্থীরা পেয়ে থাকে, বাট অনলাইনে আজকে তোমরা পেয়ে গেলা। তো যেহেতু হয়েছে যে বিষয়টা হচ্ছে ওর কাছ থেকে এত কিছু জানার পরে যারা নতুন করে আসলে চিন্তা করতেছিলা যে আসলে মেরিন লাইফটা কি হবে বা ভয় ভীতি পাচ্ছিলা, আশা করি যে অনেক ভয় ভীতি তোমাদের মন থেকে দূর হয়ে গেছে অলরেডি। একটাই কথা বলবো, যদি তুমি ভালো রেজাল্ট করো, এটা যেখান থেকেই হোক, এটা যেখান থেকেই হোক, তুমি ধরো যে আমরা যে অনার্স লেভেল পাস করছি, বিএসসি কমপ্লিট করেছি, আমরা যদি ভালো একটা রেজাল্ট নিয়ে বের হই, তাহলে আলটিমেটলি আমাদের জন্য যে কোনো প্রাইভেট সেক্টর হোক, আমরা চেষ্টা করলে আমরা জব পেয়ে যাই, বাংলাদেশে জব আছে। তো বিষয়টা হচ্ছে তোমাকে ভালো একটা রেজাল্ট নিয়ে বের হইতে হবে ফার্স্ট অফ অল। এখন তুমি ধরো যে তুমি তোমার একাডেমির একদম লাস্ট বয় বা গার্লস হলা, সেক্ষেত্রে তোমাকে আলটিমেটলি তোমার আলাদা স্কিলও নাই, এক্সট্রা যে স্কিল গুলো থাকে সেই স্কিলও নাই, তাহলে তোমাকে আসলে আলটিমেটলি জবের সেক্টরটা তুমি অনার্স পড়ো আর হচ্ছিল তুমি যেখানেই পড়ো সেটা কিভাবে তোমাকে দিবে, কোথাও তোমাকে জব দিবে না। বাস্তবিক অর্থে যেটা সত্য কথা সেটাই। আরেকটা ফ্যাক্টর হচ্ছে অনার্স লেভেল তুমি 4 বছরে শেষ হয় না কোথাও। বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি অনার্স লাইফ কেউ 4 বছরে শেষ করতে পারে না, সেটা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক। সেখানে 4 বছর 6 মাস বা 4 বছর 8 মাস বা 5 বছর লেগে যায়। যেমন আমরা করোনাকালীন 1 বছর গ্যাপ পাইছিলাম, সেই ক্ষেত্রে হিসাবটা আমরা অনেক বেশি পিছিয়ে গেছি অন্যান্যদের থেকে। তো বিষয়টা হচ্ছে এই জায়গা থেকে মেরিন একাডেমি বলো বা মেরিনের যারা স্বপ্ন দেখো, সেটা অনেক ডিফারেন্স একটা জায়গা, এন্ড খুব তাড়াতাড়ি ইভেন আমি এখানে একটু কথা বলতে চাচ্ছি ভাইয়া, যে এই যে দেখেন ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট থেকে বের হওয়ার পরেও তুমি দেখবা দেয়ার আর মেনি পিপল দে আর জবলেস, তারা জব পাচ্ছে না, বিসিএস এর জন্য ট্রাই করছে, হচ্ছে না। তাহলে তোমার এত কষ্ট করে বুয়েটে চান্স পেলা, ডিইউ তে চান্স পেলা, লাভটা কি? তুমি যদি আমার কথা বিলিভ না হয় ইউ ক্যান গো ফর স্ট্যাটিস্টিক্স। ইয়েস ইয়েস, মানে একদম নর্মাল কথা, এটা একবারই প্রুফ হয়েছে। সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী এবার পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছে, প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছে। তাহলে একজন ডাক্তারের পিছনে আমাদের সরকারের খরচ হয় প্রায় 40 to 50 লাখ, প্রায় 40 to 50 লাখ এরকম খরচ হয়ে থাকে, 35 to 40 অথবা 40 to 45 লাখ। সো একজন সরকারি ডাক্তারের পিছনে যখন তারা এত টাকা খরচ করছে, তাহলে সে কেন বিসিএস এর পিছনে দৌড়ালো? কারণ আলটিমেটলি বিসিএস হচ্ছে তোমার লং টাইম প্রসেস না, যেটা ডাক্তাররা 50 এইজ বা 45 এইজ যখন হয় তখন তারা দেখে যে হ্যাঁ আমি এখন টাকা আর্ন করতে পারবো, আমি একটা চেম্বার দিতে পারবো। ওকে ফাইন, বাট এই যে যে স্টুডেন্ট গুলো বারবার এক একটা জায়গায় দ্বিমুখী হয়ে যাচ্ছে, ধরো আমাদের যে সেক্টরটা থাকে সেই সেক্টরে না থেকে আমরা অন্য জায়গাগুলোতে চলে যাচ্ছি, এতে কি হচ্ছে জানো? সরকারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। মানে মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের দেশের ক্ষতি, সরকারের কোনো ক্ষতি না, ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি। কারণ দেশের মানুষের টাকা দিয়ে আমরা পড়ি, গভর্নমেন্ট যত ইউনিভার্সিটি আছে বা মেডিকেল কলেজ আছে বা তুমি যেটাই বলো একাডেমি বলো, এখন একাডেমিতেও তোমাকে ভালো করতে হবে গভর্নমেন্টের টাকায়, কারণ 1 লাখ টাকায় ভাই ওদের খাওয়া থাকা, তারপর হচ্ছে ড্রেস কোড A to Z,
ভাই এত সহজ না আসলে 2 বছরের একটা কোর্সে। তো যাই হোক, আসলে এইটা আমি শেষ করতে চাই নূরকে দিয়ে। নূর, তুমি শেষ করে দাও লাস্ট কিছু থাকলে। জাস্ট আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এই ফিল্ডটা তুমিও বুঝাইছো, অনেক বুঝাইছো বিষয়গুলো নিয়ে, এন্ড আমিও এত কিছু জানতাম না আসলে, যতটুকু আমি জানা পরিধি আছে এই বিষয়গুলো নিয়ে আমি আসলে ওদের সাথে অনেক কথা বলেছি। এবং ওদের সাথে আমার একটা কমিউনিকেশন ছিল না যে আমি তোমাকে নিয়ে আসবো, বাট আমার মনে হয়েছে একজন এক্স ক্যাডেট আসলে এই সম্পর্কগুলো অনেক ভালো করে ওদের কাছে উপস্থাপন করতে পারবে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নূর। সো তুমি শেষ করো এটাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আর সবাইকে ধন্যবাদ। আর লাস্টলি একটা কথাই বলবো, যে এই প্রফেশন হচ্ছে একটা সোনার হাঁসের মতো, বুঝছো? তো এই অপরচুনিটিটা মিস করো, ট্রাই টু। তোমাদের নূর ভাইয়ের মনে হয় আবার নেটওয়ার্ক ইস্যু হয়েছে, তো আসুক, তারপর আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। তো তোমরা যারা লাইভে ছিলা, তোমাদের আশা করি সকলের কোশ্চেন তোমরা সবাই পেয়ে গেছো। এবং যদি কারো মনে হয় যে আমাদের অনলাইন যে কোর্সটি রয়েছে নোঙ্গর, সেখানে তোমরা এনরোল করবা, অলরেডি সবাই এনরোল করে ফেলছে। এই মাসে আমরা ক্লাস সংখ্যা কম রেখেছি, তার একটাই কারণ, আগামী মাস থেকে আমরা একটা লং রেসের খেলা দিব। সেখানে অনেক সিনিয়র শিক্ষকরা আসতেছে এবং বাংলা ক্লাস কে নিবে তার একটা ধামাকা থাকবে। অনলাইনের বিখ্যাত একজন টিচার বাংলা ক্লাস নিবে। সো সবকিছু মিলেই তোমরা আসলে আহ, ভালো কিছু পেতে যাচ্ছ আমাদের নোঙ্গর বেস্টাতে। যারা আছো তারা সবাই রেগুলার ক্লাস করো। 15 তারিখে প্রথম ক্লাস আমার, তারপর 19 তারিখ তোমাদের জিকে ক্লাস, এবং সেখানে আরো একজন সিনিয়র টিচার আমাদের মেরিন গাইড প্রতিষ্ঠানের হচ্ছে হলো এমডি স্যার আসবেন, তিনি জিকে ক্লাস নিবেন। তো এটা তোমাদের জন্য অনেক বড় পাওয়া, যে এত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষের জিকে ক্লাস তোমরা পাবা। সে কিন্তু দীর্ঘ প্রায় 25 বছর ধরে শুধু জিকেই পড়াচ্ছে। তো আলটিমেটলি মানে যেটা বিষয়, তারা তো আসলে অনেক আগের শিক্ষক, তারা আসলে অনলাইনে আসেন না। তো সেই জায়গা থেকে এবার নিয়ে আসা, আশা করি যে ইট উইল বি দা ব্লাস্ট। সো এই ব্লাস্টটা আমরা করতে চাই মেরিন সম্পর্কে, যাতে আমাদের যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলো শেষ হয় সবার মনে। এতটুকুই। আর যারা ছিলা, সবার কাছে একটাই অনুরোধ, ওয়েবসাইট থেকে যারা ভর্তি হচ্ছ, তারা ওয়েবসাইট থেকে ভর্তি হবা এবং আমাদের পেজে ইনবক্স করতে পারবা। আর ওয়েবসাইটে আমরা রুটিন দিয়ে দিয়েছি, এবং আজকে রাতের মধ্যে আমরা 1 বছরের বিগত বছরের প্রশ্ন দিয়েছি অলমোস্ট। আরো বাকি 4 বছরের বিগত বছরের প্রশ্ন ওখানে দিয়ে দিব। নট অনলি 4 বছর, আমরা যতগুলো বছর পারবো সবগুলো বছরের বিগত বছরের প্রশ্নগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। সেগুলো তোমরা কালেক্ট করে পড়াশোনা করবে, তাহলে তোমাদের প্রশ্ন ব্যাংক আলাদা করে সংগ্রহ করতে হবে না। সো এত কিছু করার পরে তোমাদেরকে নোঙ্গর বেচে স্বাগতম জানাচ্ছি। এবং আমাদের ওরিয়েন্টেশন যে লাইফটা ছিল সেটা আমরা এখানে শেষ করব। জাস্ট আমরা একটু দেখি যে তোমাদের নূর ভাই আসে কিনা, 1 মিনিট, দেন আমরা শেষ করে দেব। আর ফার্স্ট অফ অল তোমাদের 60 ক্যাডেট ব্যাচের আমাদের থেকে যে ফার্স্ট হয়েছিল নওশাদ, সেও আসবে খুব শীঘ্রই তোমাদের সামনে, এবং সে তোমাদেরকে আরেকটা প্রপার গাইডেন্স দিবে। এবং ওকে কিভাবে আসলে আমরা গাইডেন্স করছি ও সেগুলো তোমাদেরকেই বলবে। সো ফার্স্ট 10th 7th এরা সবাই আসবে। আমরা 10-এ 5 ছিলাম গত বছর, অর্থাৎ টপ 10 জনের ভিতর 5 জনই আমাদের স্টুডেন্ট। তো বিষয়টা হচ্ছে, এটা আসলে অনেক বড় পাওয়া। আমি কখনই বলবো না এটা আমাদের সাকসেস, এটা আমাদের শিক্ষার্থীদের সাকসেস। আমরা শুধু একটা পথ নির্দেশক হিসাবে কাজ করি সবসময়। সো তোমরা জাস্ট একটাই রিকোয়েস্ট, যারা অনলাইন ব্যাচে ভর্তি আছো, তোমরা সবসময় মেনটেন করবা ভাইয়াদের পরীক্ষা, লাইভ ক্লাস, এগুলো সাথে সাথে করে ফেলা। এবং আমি কিন্তু প্রত্যেকের নোট চেক করি। হ্যাঁ, আমাদের সেকেন্ড টাইম ব্যাচে অদম্য 3 পয়েন্ট হতেও আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর নোট আমরা চেক করি। মানে একটা ক্লাস শেষ, তারপরে তার নোটটা আমরা দিয়ে দিই, মানে সে করে আমাদেরকে পাস করে। সো বিষয়টা হচ্ছে, এই যে এইচডাব্লিউ দেই, এইচডাব্লিউ গুলোর সাথে সাথে করে ফেলা, এই জায়গাগুলো তোমার ভিতরে নিয়ে আসতে হবে। এবং আরেকটা জিনিস আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, যারা মেরিনে আসো বা মানে প্রিপারেশন নিবা মেরিনের জন্য, ফিজিক্সের কোশ্চেন কিন্তু ভাই অনেক চেঞ্জ। মানে তুমি যে ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, যে কোনো জায়গায় যাও, সেই সকল জায়গাগুলোতে ফিজিক্সের কোশ্চেন হয় থিওরিটিক্যাল কোশ্চেন। এখন তুমি যত বেশি থিওরি পড়তে পারবা বা মেইন বই পড়তে পারবা, তত বেশি তোমার জন্য উপকার হবে। সো তোমরা যারা আমাদের ব্যাচে আসো, আমি হচ্ছে হলো তোমার থিওরিটিক্যাল যত প্রশ্ন থাকবে, যত ডাটা থাকবে, সব আমি হাতে লিখতেছি, যেহেতু এটারও মেন্টর আমি। সো এটা আমি সম্পূর্ণটা হাতে লিখতেছি।
সো ওই হাতে লেখার নোটটাও তোমরা পাবা, তবে একটু সময় লাগবে। তার আগে আমি থিওরিটিক্যাল একটা পিডিএফ দিয়ে দিব, সাথে ক্লাসে যা দেখাবো সেটাও পড়তে হবে। সো আলটিমেটলি এই যে যতগুলো গুছায় দেওয়া তোমাদেরকে একটা কোর্সে যা যা পড়ানোর দরকার সবই গুছাই দেওয়া, এবং এই কোর্সে ক্লাস 9-10 এর ম্যাথের কিছু চ্যাপ্টারের কোশ্চেন আমরা সলভ করাবো, কারণ গত বছর আমাদের কিছু কোশ্চেন আসছিল যেগুলো ক্লাস 9-10 এর কোশ্চেন। সো সেই কোশ্চেন গুলো আমরা একটু সলভ করাবো। গত বছরের কোশ্চেন তুমি কোথাও পাবা না, আমরা এটা কালেক্ট করছি, মানে আমরা সংগ্রহ করছি এবং এটা পাইছিও, অথেন্টিক যে প্রশ্নটা ছিল সেটাই পাইছি আলহামদুলিল্লাহ। সো ওই প্রশ্নটা আমরা তোমাদেরকে সলভ করাবো, এটার আমি পিডিএফটা দিতে পারবো না। সো এটা আমি ক্লাসে সলভ করাবো, যাতে তোমরা ক্লাসে যারা থাকো তারা যাতে উপকৃত হও, মানে ব্যাচে যারা থাকবা। সো বিষয়টা হচ্ছে এটাই। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে ব্যাচে যারা আছো, আমাদের মেসেঞ্জার গ্রুপে নক করবা। আর যদি কেউ ভর্তি সম্পর্কিত কোনো তথ্যাদি জানতে চাও তাহলে আমাদের পেজে ইনবক্স করবা। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ভাই আসতেছে না, হয়তোবা তার নেটওয়ার্ক ইস্যু হয়েছে। সো এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামীকাল থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ হবে। আমার স্টুডিওতে একটু প্রবলেম ছিল লাস্ট 2 days। সো আজকে থেকে সব ঠিকঠাক ইনশাল্লাহ, আগামীকাল থেকে সব শুরু হবে। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হচ্ছে আগামীকাল।